বন্ধুরা, আপনারা জানেন কি এই বিশ্বে 5টি এমন দ্বীপ রয়েছে, এই দ্বীপগুলিকে একসঙ্গে বলা হয়ে থাকে ব্লু জোন। সেখানকার মানুষ গড়ে 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাদের খাদ্যের মধ্যে রাখা হয়নি মাছ, মাংস, ডিম, দুধকে। আবার তাদের খাদ্যের মধ্যে রাখা হয়েছে প্রাকৃতিক গ্রিন ভেজিটেবল এবং শাক সবজিকে। আর এর সঙ্গে রাখা হয়েছে সামুদ্রিক শৈবাল এবং এক মুঠো বাদামকে। তাদের এই খাদ্যকেই বলা হয়ে থাকে ভেগান ডায়েট। সারা বিশ্বে এই ভেগান ডায়েট নিয়ে চলছে গবেষণা, বিশেষ করে আমেরিকায়। এই দ্বীপগুলি মানুষের 100 বছর গড়ে বেঁচে থাকার মূল চাবিকাঠি হচ্ছে এই ভেগান ডায়েট। এই ভেগান ডায়েটের মধ্যে যে সমস্ত শাক সবজি, প্রাকৃতিক যে গ্রিন ভেজিটেবল গুলো রয়েছে, এই ভেজিটেবল গুলিকে যদি আমরা আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারি, আমাদের খাদ্য তালিকার মধ্যে সামিল করতে পারি, তাহলে খুব সহজেই আমরা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করার মধ্যে দিয়ে আমরা ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হাইপার টেনশনের মতন লাইফস্টাইল ডিজিজগুলিকেও আমরা খুব সহজেই আমাদের জীবন থেকে দূর করতে পারবো। আসুন আজকের ভিডিওটিতে আমরা এই নিয়েই একটু আলোচনা করে দেখি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বেশ কয়েকটি প্রাকৃতিক গ্রিন ভেজিটেবল নিয়ে। এই প্রাকৃতিক গ্রিন ভেজিটেবলগুলির যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন, বুঝতে পারেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। বন্ধুরা, আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের খাদ্য খাবার খেতেই হবে। আমরা দৈনিক 3 থেকে 4 বার কম বেশি খাদ্য খাবার খেয়ে থাকি, কারণ খাদ্য খাবার ছাড়া আমরা বাঁচতে পারবো না। বন্ধুরা, আপনাদের সামনে যদি একটি প্রশ্ন রাখি যে আমরা খাই কেন, তাহলে আপনাদের মধ্যে অনেকেই সঙ্গে সঙ্গে বলবেন যে আমাদের খিদে পায় বলে খাই। আবার অনেকে বলবেন যে না, আমরা খাই কারণ খেতে আমাদের ভালো লাগে বলে। আবার অনেকেই আপনাদের মধ্যে বলবেন যে আমরা খেতে হয় খাই, সবাই যেহেতু খায় আমরাও খেয়ে থাকি। আমরা যে খাদ্যদ্রব্যগুলি খেয়ে থাকি, আমরা যে খাদ্য খেয়ে থাকি, সেগুলি মোটা দাগে 3টি উপাদান দিয়ে গঠিত: প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। এখন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ছাড়াও আর এর মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টস। এই মাইক্রোনিউট্রিয়েন্টসগুলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রচুর পরিমাণে মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোনিউট্রিয়েন্টস, আবার বেশ কিছু ফাইবার। এই সমস্ত খাদ্য খাবারগুলো, এই সমস্ত উপাদানগুলি আমাদের বেঁচে থাকতে, আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। এই সমস্ত উপাদানগুলি, মাইক্রোনিউট্রিয়েন্টসগুলি যদি আমাদের খাদ্যের মধ্যে না থাকে, তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না, সুস্থ থাকতে পারবো না, আমরা কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারবো না। তাই বন্ধুরা, আমাদের এই যে শরীরের প্রয়োজনের জন্য যে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো প্রয়োজন, এগুলো আমরা কোথা থেকে পাই? এগুলো তো আমরা পেয়ে থাকি আমাদের খাদ্যের মধ্যে থেকে। খাদ্যের মধ্যে যে মাইক্রোনিউট্রিয়েন্টস, যে পুষ্টি উপাদানগুলি রয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে আমরা খুব সহজেই আমাদের পুষ্টি উপাদান
আমাদের বেঁচে থাকা সবকিছুই আমরা করতে পারি। কিন্তু বর্তমানে এই ডিজিটাল যুগে, এই ব্যস্ততার যুগে, এই টেনশনের যুগে, এই সমবিমুখতার যুগে আমাদের শরীরে কার্বোহাইড্রেটের ওভার অ্যাক্টিভিটি, কার্বোহাইড্রেটের পরিমাণের বেশি থাকার জন্যই আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন মারাত্মক জটিল সমস্যা তৈরি হওয়ার মধ্যে দিয়েই আমাদের শরীরে ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হাইপারটেনশনের মতো লাইফস্টাইল ডিজিজগুলি আজকাল একেবারে মহামারীর আকারে আমাদের সমাজে ঢুকে পড়ছে। তাহলে আমরা কিভাবে এর থেকে বাঁচব? আমাদের কাছে উপায়টা কি? আমরা যদি আমাদের খাদ্যের মধ্যে যদি কার্বোহাইড্রেটের পরিমাণকে কম রাখি, তাহলে আমরা এই সমস্ত লাইফস্টাইল ডিজিজগুলি থেকে বাঁচতে পারবো। কিন্তু এই কার্বোহাইড্রেট বলতে আমরা সাধারণত বুঝে থাকি ভাত বা রুটিকে। আমরা তো সাধারণত ভাত বা রুটি পেট ভরে খেয়ে থাকি। আমরা যদি বলে থাকি যে আপনারা কার্বোহাইড্রেট ভাত বা রুটি খাবেন না, তাহলে তারা প্রশ্ন করবে যে তাহলে আমরা খাবো কি? আমাদের পেট কিভাবে ভরবে? তাই বন্ধুরা, আমরা যদি এমন কোনো খাদ্যের সন্ধান পেতাম যার মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকবে, অবশ্য আমাদের পেট ভরবে, আবার এর মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকবে, যার জন্য আমাদের কনস্টিপেশনের মতো সমস্যাও তৈরি হবে না। হ্যাঁ বন্ধু, এমন একটি খাদ্য খাবার যা বিজ্ঞানীরা আমাদের সামনে তুলে ধরেছেন, সেটি হচ্ছে প্রাকৃতিক শাক সবজি, গ্রিন ভেজিটেবল। এই প্রাকৃতিক শাক সবজি, গ্রিন ভেজিটেবলগুলিকে আমাদের খাদ্যের মধ্যে রেখে আমরা খুব সহজেই আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন জটিল সমস্যাটিকে রিভার্স করার মধ্যে দিয়ে আমরা আমাদের ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হাইপারটেনশনের মতন লাইফস্টাইল ডিজিজগুলিকে সারা জীবনের জন্য দূর করতে পারি, আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি। আসুন আজকের ভিডিওটিতে আমি এমন 10টি গ্রিন ভেজিটেবল, প্রাকৃতিক ভেজিটেবল শাক সবজি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে আমি উপরের দিকে যে ভেষজটিকে রাখবো সেটি হচ্ছে পালং। পালং প্রাচীনকাল থেকে আমরা খেয়ে আসছি। পালংকে আপনারা পালংয়ের শাক করেও খেতে পারেন, আবার পালংয়ের সবজি করে রান্না করেও খেতে পারেন। আবার আপনাদের মধ্যে অনেকে পালংয়ের জুস করে স্মুদি বানিয়েও খেয়ে থাকে, বিশেষ করে যারা রক্তাল্পতায় বা এনিমিয়ায় ভুগে থাকেন। এখন পালংয়ের মধ্যে রয়েছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স এবং লো গ্লাইসেমিক লোড। অতএব পালং ডায়াবেটিস রোগীরা নিঃসন্দেহে খেতে পারে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আর রয়েছে মাইক্রো নিউট্রিয়েন্টস। যে বিষয়টি, যে উপাদানটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ক্যারোটিনয়েড। এই ক্যারোটিনয়েড ছাড়াও এর মধ্যে রয়েছে বেশ কিছু মিনারেলস, বেশ কিছু ভিটামিন। এর মধ্যে রয়েছে ভিটামিন বি2, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিড, যা আমাদের রক্ত অল্পতায় ব্যবহার হয়ে থাকে। এছাড়া রয়েছে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিজ। তাই যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে এই পালংকে। আসুন এইবার যে সবজিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে সজনে বা সজিনা। এই সজনে বা সজিনা আমরা প্রাচীন কাল থেকে খেয়ে আসছি। এই সজনে বা সজিনাকে আবার ইংরেজিতে বলা হয়ে থাকে ড্রামস্টিক
বা মোরিঙ্গা। আবার এই সজনা বা সজনেকে বলা হয়ে থাকে সুপার ফুড, কারণ আমাদের বেঁচে থাকার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টসগুলি প্রয়োজন তার প্রায় সবগুলি রয়েছে এই সজনের মধ্যে। আপনারা যদি এই সজনে সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমার যে ডেডিকেটেড ভিডিওটি রয়েছে সজনের উপরে সেটির লিংক আমি দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে নিতে পারেন। আপনারা কি জানেন যে লেবুর মধ্যে যত পরিমাণে ভিটামিন সি থাকে তার প্রায় 7 গুণ ভিটামিন সি থাকে এই সজনে? আবার আপনারা এটাও কি জানেন যে কলার মধ্যে যত পরিমাণে পটাশিয়াম থাকে তার 15 গুণ বেশি পটাশিয়াম থাকে এই সজনের মধ্যে? আবার সজনের মধ্যে রয়েছে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি, এর মধ্যে রয়েছে ভালো পরিমাণে ফাইবার, আর এর গ্লাইসেমিক লোড, গ্লাইসেমিক ইন্ডেক্সও বেশ কম। তাই আমি অনুরোধ করব যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের খাবারের মধ্যে, খাদ্য তালিকার মধ্যে অবশ্যই আপনারা রাখবেন এই সজনে বা সজিনাকে। আসুন এর পরের যে সবজিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ফুলকপি। এই ফুলকপি হচ্ছে একটি শীতকালীন সবজি। এই শীতকালে আমরা সবাই এই ফুলকপি খেয়ে থাকি। এই ফুলকপির সারা বিশ্বে অনেকে স্যালাড হিসাবে ব্যবহার করে, আবার সবজি হিসাবেও ব্যবহার করে। আবার এর গ্লাইসেমিক লোড, গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, এর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই সামান্য, আর এর মধ্যে রয়েছে বেশ ভালো পরিমাণে ফাইবার। যে কারণে এই ফুলকপিকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে সেটি হচ্ছে এর মধ্যে রয়েছে বেশ কিছু সালফার কম্পাউন্ড। এই সালফার কম্পাউন্ডগুলি আমাদের ছোট বড় যে ইনফ্ল্যামেশন হয় সেই ইনফ্ল্যামেশনকে প্রতিরোধ করতে পারে। আপনাদের মধ্যে যাদের সিআরপি বেশি হয়ে থাকে, যাদের শরীরে ইনফ্ল্যামেশন রয়েছে, তারা যদি নিয়মিত তাদের খাদ্য তালিকার মধ্যে এই ফুলকপিকে রাখতে পারেন তাহলে অতি অবশ্যই আপনারা খুব সহজে এই আপনাদের ইনফ্ল্যামেশনগুলিকে কম করতে পারবেন, সারাতে পারবেন। আসুন এর পরের যে সবজিটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাঁধাকপি বা পাতাকপি। এটিও একটি শীতকালীন সবজি। আপনারা শীতকালে সকলেই এটি খেয়ে থাকেন। সারা বিশ্বে এই বাঁধাকপি বা পাতাকপিকে ব্যবহার হয়ে থাকে। বেশিরভাগ মানুষ সারা বিশ্বে এই বাঁধাকপিকে স্যালাড হিসাবে ব্যবহার করে থাকে। আবার আমাদের এখানে অনেকেই এই বাঁধাকপিকে সবজি হিসাবে রান্না করে থাকে। এই বাঁধাকপির মধ্যে খুব কম পরিমাণে রয়েছে কার্বোহাইড্রেট, এছাড়া এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিছু ফাইটোনিউট্রিয়েন্টস, যেগুলি খাওয়ার মধ্যে দিয়ে আপনারা আপনাদের মাইক্রোনিউট্রিয়েন্টসগুলির অভাব খুব সহজেই আপনারা পূরণ করতে পারবেন। খুব সহজেই আপনারা যদি এই বাঁধাকপিকে আপনাদের খাদ্যের অন্তর্ভুক্ত করেন তাহলে আপনারা খুব সহজেই মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবকে পূরণ করে নিতে পারবেন। আসুন এইবার আমরা আলোচনা করব আমাদের যে সবজিটিকে নিয়ে, সেটি হচ্ছে ব্রোকলি। এই ব্রোকলি আমাদের দেশে কয়েক বছর আগেও এইভাবে ব্যাপকভাবে পাওয়া যেত না, কিন্তু বর্তমানে বিজ্ঞানের দৌলতে এখন ব্রোকলি খুব সহজে আমরা জোগাড় করতে পারি, আমাদের বাজারে বিক্রি হয়ে থাকে। এই ব্রোকলিকে আবার বলা হয়ে থাকে সুপার ফুড, কারণ আমাদের বেঁচে থাকার জন্য যত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োজন
যত ধরনের উপাদান প্রয়োজন সবকিছুই রয়েছে এই ব্রোকলির মধ্যে। তাই বিশ্বের পুষ্টিবিজ্ঞানীরা ব্রোকলিকে বলছে সুপার সুপার ফুড। আবার এর মধ্যে রয়েছে অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি, এর মধ্যে রয়েছে বেশ কিছু মেডিসিনাল প্রপার্টিস। আপনারা জানেন কি যে কেউ যদি প্রতিদিন তাদের খাদ্য তালিকার মধ্যে এই ব্রোকলিকে রাখতে পারে তাহলে তাদের ব্লাড সুগারের পরিমাণ 10% মতো কমে যেতে পারে। তাই বন্ধুরা, আপনাদের মধ্যে যারা ডায়াবেটিসে ভুগছেন তারা অবশ্যই তাদের খাদ্য তালিকার মধ্যে এই ব্রোকলিকে অন্তর্ভুক্ত করে নেবেন। আসুন এইবার আমি আলোচনা করব, সেটি হচ্ছে লাউ বা কুমড়া। এই লাউ বা কুমড়া প্রাচীন কাল থেকে আমরা খেয়ে আসছি এবং খুব ভালো হজমও হয়। এর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই সামান্য থাকে, যেটা বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে ফাইবারের পরিমাণ। যদি আপনাদের মধ্যে যারা ডায়াবেটিসে ভুগছেন, যাদের ডায়াবেটিস ফ্লাকচুয়েট করে, মানে খুব ঘন ঘন বেড়ে যায় আবার ঘন ঘন কমে যায়, তারা যদি নিয়মিত এই লাউ বা কুমড়ো খেতে পারেন তাহলে তাদের এই ডায়াবেটিসের ফ্লাকচুয়েশনকে আপনারা একটা স্টেবল কন্ডিশনে রাখতে পারবেন। তাই বন্ধুরা, যদি আপনারা এই ডায়াবেটিসকে স্টেবল কন্ডিশনে রাখতে চান তাহলে তো অবশ্যই আপনাদের খাদ্য তালিকার মধ্যে এই লাউ বা কুমড়াকে রাখতে হবে। আসুন বন্ধুরা, এইবারে আলোচনায় আমরা যে সবজিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে করলা। এই করলা, যারা ডায়াবেটিসে ভুগছেন তারা প্রায় প্রত্যেকেই এই করলা খেয়ে থাকেন। এই করলাকে আপনারা ভেজে খেতে পারেন, অনেকে সবজি করে খেয়ে থাকে, আবার অনেকে করলার জুস খেয়ে থাকে। আপনাদের মধ্যে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ করলার জুস খেয়ে থাকে, কারণ বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে করলার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কেমিক্যাল, একটি উপাদান রয়েছে যেটির নাম হচ্ছে চেরিনটিন। এই চেরিনটিন আমাদের রক্তের, আমাদের ইনসুলিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে, আমাদের সুগারের, ইনসুলিনের সেন্সিটিভিটিকে বাড়াতে সাহায্য করে, ওভারঅল আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করে থাকে। আবার এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবারও। তাই বন্ধুরা, যারা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে চান তারা অবশ্যই তাদের খাদ্য তালিকার মধ্যে এই সবজিটিকে, এই করলাকে রাখবেন। আসুন এইবার আমরা যে সবজিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেন্ডি, যাকে ইংরেজিতে বলা হয়ে থাকে লেডিস ফিঙ্গার। এই ভেন্ডি আমরা প্রাচীন কাল থেকেই খেয়ে আসছি। আবার আপনাদের মধ্যে যারা ডায়াবেটিসে ভুগছেন তারা অনেকেই রাত্রেবেলা শোয়ার আগে ভেন্ডিগুলিকে ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রাখেন। সকালবেলা খালি পেটে এই জলকে তারা পান করেন ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য। এতে নাকি তাদের ডায়াবেটিস কন্ট্রোল হয়। যদিও বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে এই ভেন্ডি সাহায্য করে থাকে, তাহলেও এ সম্পর্কে আরো গবেষণা হওয়া দরকার। আবার ভেন্ডির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সোলিউবল ফাইবার। তাই বন্ধুরা, আপনারা যদি ডায়াবেটিসকে কন্ট্রোল করতে চান, আপনারা যদি কনস্টিপেশনকে কন্ট্রোল করতে চান, তাহলে অবশ্যই আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে এই ভেন্ডি বা লেডিস ফিঙ্গারকে। আসুন এইবার আমরা যে সবজিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টমেটো। এই টমেটো আমরা সকলেই খেয়ে থাকি। সারা বিশ্বে এই টমেটোকে স্যালাড হিসাবে ব্যবহার হয়ে থাকে। আবার আমাদের এখানে এই টমেটো দিয়ে আমরা চাটনি করে থাকি,
আমরা টমেটোর সবজিও খেয়ে থাকি। এই টমেটোর মধ্যে কার্বোহাইড্রেট প্রায় থাকে না বললেই চলে। এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার, আর রয়েছে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, কিছু এনজাইম, ভিটামিন সি। এই ভিটামিন সি বেশ ভালো পরিমাণে রয়েছে এই টমেটোর মধ্যে, আর রয়েছে এর মধ্যে বেশ কিছু অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস। আবার আমাদের খাবার হজম করার জন্য এই টমেটোর মধ্যে রয়েছে বেশ কিছু এনজাইম, যার জন্যই স্যালাডের মধ্যে রাখা হয়ে থাকে এই টমেটোকে। তাই বন্ধুরা, আমরা যারা ডায়াবেটিসের রোগী, যারা ডায়াবেটিসে ভুগছে, তারা অবশ্যই তাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারবেন এই টমেটোকে। আসুন এরপরে আমরা শেষ যে সবজিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শসা বা ক্ষীরা। এই ক্ষীরা বা শসা আমরা প্রাচীন কাল থেকে ব্যবহার করে আসছি। এই শসা বা ক্ষীরাকে আপনারা স্যালাড হিসাবে ব্যবহার করতে পারেন, বা আপনাদের সবজিতেও রান্না করে আপনারা খেতে পারেন। এর মধ্যে কোনো রকম কার্বোহাইড্রেট থাকে না, কোনো ফ্যাট থাকে না, কোনো প্রোটিনও থাকে না। যেটা ভরপুর মাত্রায় থাকে সেটা হচ্ছে ফাইবার, আর থাকে এর মধ্যে কিছু এনজাইম। আমাদের হজমে সাহায্য করে থাকে এই শসা, যার জন্য দেখবেন বেশিরভাগ মানুষ এই শসাকে খেয়ে থাকে তাদের স্যালাডের মধ্যে। কারণ এই শসার মধ্যে রয়েছে বেশ কিছু এনজাইম। শসা খেলে আমাদের হজম করতে সাহায্য হয়ে থাকে, কারণ শসা আমাদের ক্যাটালাইটিক ফাংশনের কাজ করে থাকে। এছাড়া যারা ওজন কমাতে চান, তারাও এই ওজন কমানোর জার্নিতে শসাকে আপনাদের এর মধ্যে রাখতে পারেন। কারণ শসা খেলে আমাদের পেট অনেকক্ষণ ভর্তি ভর্তি থাকে, সহজে খিদে পায় না। তার জন্য যারা বারবার খাওয়ার জন্য যাদের ওজন বাড়ছে, তারা যদি নিয়মিত শসা খেতে পারেন, তাহলে তাদের বারবার খাওয়ার চাহিদাটা বন্ধ হয়ে যাবে, খুব সহজেই তারা ওজন কমাতে পারবেন। তাই বন্ধুরা, ডায়াবেটিস রোগীরা বা যারা ওজন কমাতে চান, তারাও তাদের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখবেন এই শসা বা ক্ষীরাকে। বন্ধুরা, এতক্ষণ ধরে আমি যে প্রাকৃতিক শাক সবজি, গ্রিন ভেজিটেবল গুলি নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে দিয়ে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে প্রতিটি যেগুলি নিয়ে আমি আলোচনা করলাম, সেই সমস্ত খাদ্যদ্রব্যগুলির মধ্যে, সে সমস্ত সবজিগুলির মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই নগণ্য থাকে। যেটা বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে ফাইবার, আর থাকে খুব ভরপুর মাত্রায় সেটা হচ্ছে কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস। এই কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকার জন্য আমরা প্রত্যেকটা ডায়াবেটিস রোগীদের বলে থাকি যে আপনারা কার্বোহাইড্রেট খাদ্য কম খাবেন। কিন্তু এই কারণে যেহেতু ভাত রুটি কম খাচ্ছে, তাদের শরীরে ফাইবার কম প্রবেশ করছে, তার জন্য অনেক ডায়াবেটিস রোগীদেরই কনস্টিপেশন হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে এই শাক সবজি, গ্রিন ভেজিটেবল যদি খেতে পারেন, তাহলে ডায়াবেটিসকে, বিশেষ করে এই কার্বোহাইড্রেট কম থাকার জন্য এবং ফাইবারের মাত্রা বেশি থাকার জন্য আমাদের পেট খুব ভালোভাবে ভরবে, কোনো রকম সমস্যা হবে না। আমরা এই ডায়াবেটিসের রোগীরা যদি আমরা নিয়মিত আমাদের খাদ্য তালিকার মধ্যে এই সমস্ত শাক সবজি, গ্রিন ভেজিটেবলগুলোকে রাখতে পারি, তার মধ্যে দিয়ে আমরা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন জটিল সমস্যাটিকে রিভার্স করার মধ্যে দিয়ে আমরা ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হাইপার টেনশনের মতন লাইফস্টাইল ডিজিজগুলিকেও আমরা খুব সহজে নিরাময় করার মধ্যে দিয়ে সারা জীবন আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবো।
বন্ধুরা, এতক্ষণ ধরে যারা এই ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন যে কারোর উপকারে আসবে ভিডিওটি, তাহলে আপনারা অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন। আবার এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তাদের যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।